আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বৈচিত্র্য, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ফার্স্টে মনে রাখবা যে আমাদের এ পর্যন্ত আচ্ছা ফার্স্টে আসো আমরা বলছি প্রাণীবিজ্ঞান। আমরা বলছি প্রাণীবিজ্ঞান, ওকে, এবং প্রাণীবিজ্ঞান। আচ্ছা, যদি বলা হয় হু ইজ দ্য ফাদার অফ জুলজি অথবা প্রাণীবিজ্ঞানের জনককে, প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনককে এরিস্টটল। তাহলে যদি বলা হয় উদ্ভিদ জনককে, উদ্ভিদের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ জনক হচ্ছে থিওফ্রাস্টাস। উদ্ভিদ জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ওকে, এখন পর্যন্ত মোট কত প্রজাতির প্রাণী, কত প্রজাতির আবিষ্কার হয়েছে? এখন পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে এবং কত প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করা হয়েছে? 2,70,000 উদ্ভিদ আবিষ্কার করা হয়েছে। আচ্ছা, ফার্স্ট এখন আসি প্রাণী বৈচিত্র্য। ওকে, এখন আসি প্রাণী বৈচিত্র্য। ওকে, প্রাণী বৈচিত্র্য বলতে কী বোঝায়? প্রাণী বৈচিত্র্য বলতে বোঝায় প্রাণীর বিভিন্নতা। কি বোঝায়? প্রাণীর বিভিন্নতা। ওকে, প্রাণীর বিভিন্নতা আসলে কি? একটা প্রাণী যে জলজ বসবাস করতে পারে, যে আকাশে বসবাস করতে পারে, যে পানিতে বসবাস করতে পারে, এবং বিভিন্ন জায়গায় বসবাস করে প্রাণীর তার একটা পার্থক্য থাকে, যে বিভিন্নতা থাকে, তাকে বলা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। এই ধরনের আছে একটা জিনগত বৈচিত্র্য, একটা আছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, জিনগত আসো যে বাংলাদেশের একজন মানুষ, তার গায়ের কালার যেমন হবে, আফ্রিকায় মানুষের কালার একই হবে না। এই সাদা এবং কালো, এবং শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের গায়ের কালার যে পার্থক্য দেখা যায়, এটা কেন দেখা যায়? এটা দেখা যায় মেনলি জিনগত বা জিনের পার্থক্যের কারণে দেখা যাচ্ছে। ওকে, আর প্রজাতিগত বলতে কী বোঝায়? একই প্রজাতির মধ্যে কী হতে পারে? ভিন্নতা হতে পারে। এটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। পরীক্ষায় আসে নিচের কোনটিকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট? যে অঞ্চলে প্রাণী বৈচিত্র্য বেশি থাকে, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট। কোন বৈচিত্র্য? যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকে, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট। কি বললাম? যে অঞ্চলে প্রাণী বৈচিত্র্য বেশি থাকে, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট, অথবা কি বলা হয়? একে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। কি বলা হয়? তাকে বলে জীব বৈচিত্র্যের হটস্পট অথবা বায়োডাইভার্সিটি হটস্পট। ওকে, আচ্ছা, এখন আসি আমরা যে একটা প্রাণী, এখন আসি হচ্ছে যে বিজ্ঞানী কী করছিলেন? বিজ্ঞানী এরিস্টটল একটা প্রাণী তার রক্ত লাল কিনা এবং তার মেরুদণ্ড আছে কিনা, এর উপর ডিপেন্ড করে তিনি প্রাণীকে দুটো ভাগ করেন। একটা হচ্ছে অ্যানাইমা, এবং আরেকটা কি ইনাইমা। ওকে, যে প্রাণীর রক্ত লাল না, যে প্রাণীর রক্ত লাল না এবং তার মেরুদণ্ড নাই, তিনি এমন প্রাণীকে ভাগ করেন কি হিসেবে? তিনি এমন প্রাণীকে অ্যানিমাতে বিভক্ত করেন, এবং যে প্রাণীর রক্ত লাল এবং মেরুদণ্ড আছে এবং সে ডিম পাড়তে পারে, এটা মানে অমেরুদণ্ডী। রক্ত লাল না এবং অমেরুদণ্ডী প্রাণীকে অ্যানাইমা, এবং রক্ত লাল এবং মেরুদণ্ডী। ওকে, এটা হতে পারে ডিম্বজ, হতে পারে জরায়ুজ। তার ডিম্বজ বলতে কী বোঝায়? সে ডিম পাড়ে। এবং জরায়ুজ বলতে কী বোঝায়? সে জরায়ুতে সন্তান প্রসব করে, সন্তান ধারণ করে। এটাকে বলে জরায়ুজ। তিনি কী করেন? অ্যানাইমা এবং অ্যানাইমাতে ভাগ করেন। অ্যাপ1 বায়োলজিতে যেখানে থাকবে এমনে বোঝায় অ্যাবসেন্ট, বোঝায় অ্যাবসেন্ট অথবা নাই। ওকে, বুঝতে পারছো? তার মানে যার রক্ত লাল না, যার মেরুদণ্ড, তাকে বলা হয় অ্যানাইমা। যার মেরুদণ্ড নাই, যার রক্ত লাল না, তাকে বলা হয় অ্যানাইমা। আচ্ছা, এখন একটা প্রাণীকে আমরা ভাগ করতেছি কতগুলো ক্যাটাগরিতে, লোয়ার ক্লাস একটা প্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং মানুষ। যাতে এক হবে না, ভাইরাস ব্যাকটেরিয়া নিম্ন শ্রেণীর জীব, মানুষ করটাকে উচ্চ শ্রেণীর জীব। এবং এই যে লোয়ার ক্লাসের প্রাণী থেকে হায়ার ক্লাসের প্রাণীর দিকে আমরা কত ভাগ করতে পারি?
এই ভাগকে ধাপগুলোকে বলা হচ্ছে মেনলি শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এতে ভাগ করতে পারি আমরা কতগুলো স্টেজে, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এবং শ্রেণীবিন্যাস করতেছি কতগুলো আমরা ক্রাইটেরিয়া, কতগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ভাগ করতেছি। কী কী আছে আমাদের? আমাদের ফার্স্ট নাম্বার 1 দেহের আকার, দেহের আকার, দেহের আকার অথবা সাইজ অফ দ্য বডি, দেহের আকার। ওকে, এর মধ্যে কী আছে? আণুবীক্ষণিক এবং আণুবীক্ষণিক এবং আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে আমাদের বৃহত্তর প্রাণী, বৃহত্তর প্রাণী। ওকে, আণুবীক্ষণিক বলতে কী বোঝায়? অবশ্যই জীবাণু, জীবাণু বা ব্যাকটেরিয়া সেটা খালি চোখে দেখা যাবে না, কী লাগবে? অবশ্যই দেখার জন্য কী লাগবে? মাইক্রোস্কোপ লাগবে অথবা অণুবীক্ষণ যন্ত্র লাগবে। এই যে এই সকল প্রাণীকে বলা হয় আণুবীক্ষণিক প্রাণী। কী মনে রাখবা? জীবাণু। কোন জীবাণু? তার বই যেটা আছে মাছের ফুলকার পুষ্টির জীবাণু। আর আছে বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী বলতে কী বোঝায়? আকারে বড়। হ্যাঁ, আকারে বড়, যেমন মানুষ সে বৃহত্তর প্রাণী, যেমন মানুষ খালি চোখে দেখতে পাই। এবং 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 কবুতর, তোমার বই যেটা দেওয়া আছে গিনিপিগ, গিনিপিগ, গিনিপিগ। ওকে, গিনিপিগ এটা বৃহত্তর প্রাণী। জাস্ট অপশন দিলে বুঝবা কোনটা আণুবীক্ষণিক, কোনটা বৃহত্তর। বৃহত্তর কোনটা? গিনিপিগ, গিনিপিগ। আচ্ছা, গিনিপিগের কষ্ট করে সাইন্টিফিক নাম পড়তে হবে। সাইন্টিফিক নাম কি? সাইন্টিফিক নাম হচ্ছে কেভিয়া পোর্সেলাস। সাইন্টিফিক নাম কি? কেভিয়া পোর্সেলাস, কেভিয়া পোর্সেলাস। সাইন্টিফিক নাম কি? কেভিয়া পোর্সেলাস। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা একটা প্রাণীর বডি। একটা প্রাণীর বডি শুধু কোষ দ্বারা গঠিত, নাকি কোষ কতগুলো কোষ টিস্যু হয়, নাকি কতগুলো টিস্যু অঙ্গ হয়, নাকি কতগুলো অঙ্গ মিলে তন্ত্র। এর উপর আমরা কী করি? প্রাণীকে 3 ভাগে, 4 ভাগে ভাগ করি। এটাকে বলা হচ্ছে কি? কোষীয় মাত্রা। কোষীয় মাত্রা মনে রাখবা, কতগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। কতগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। ওকে, আবার কত টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ। কত টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। এবং কতগুলো অঙ্গ মিলে কী হয়? কতগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র গঠিত হয়, তন্ত্র গঠিত হয়। তার মানে যে প্রাণীটার বডি অনলি কোষ দ্বারা গঠিত তাকে বলা হয় কোষীয় মাত্রার গঠনবিষ্ট প্রাণী। এবং যে প্রাণীর বডি অনলি কতগুলো কোষ টিস্যুতে কনভার্ট হয়ে যায় তাকে বলা হয় কোষ টিস্যু মাত্রার সংগঠনবিষ্ট প্রাণী। এবং যদি কোনো প্রাণীর বডি কত টিস্যু মিলে শুধুমাত্র অঙ্গতে কনভার্ট হয় তাকে বলা হয় কোষ টিস্যু অঙ্গ মাত্রার সংগঠনবিষ্ট প্রাণী। কিন্তু কোনো প্রাণীর বডি কতগুলো অঙ্গ মধ্যে তন্ত্র নিয়ে গঠিত তাকে বলা হয় অঙ্গতন্ত্র মাত্রার সংগঠিত প্রাণী। মনে রাখবা, কোষীয় মাত্রার শুধু একটা প্রাণী না, সেটা কোনটা? পরিফেরা। কোন প্রাণী? কোন পর্ব? পরিফেরা। কোন পর্ব? পরিফেরা। এরপর টিস্যু মাত্রার প্রাণীকে নিডারিয়া। কোন প্রাণী? নিডারিয়া। হ্যাঁ, এগুলো ব্যাখ্যা করবো আস্তে আস্তে। অঙ্গমাত্রার প্রাণী কোনটা? প্লাটিহেলমিনথেস। কোন প্রাণী? প্লাটিহেলমিনথেস। তন্ত্রমধ্যে কোনগুলো? এবং প্লাটিহেলমিনথেস থেকে এরপরে যে পর্বগুলো আছে আপ টু কর্ডাটা, এই প্রাণীকে বলা হচ্ছে আলটিমেটলি কি? অঙ্গতন্ত্র মাত্রার সংগঠনবিষ্ট প্রাণী। ওকে, ভেরি ভেরি এমসিকিউ ফর এমসিকিউ। আচ্ছা, এরপর আসি জীবন পদ্ধতি। ওকে, জীবন পদ্ধতি। হ্যাঁ, একটা প্রাণী আসলে জীবন পদ্ধতি বলতে কী বোঝায়? সে আসলে একা বসবাস করতে পারে, মানে সে মুক্তজীবী কিনা, অথবা সে চলাচল করতে পারে। বাস্তবে কী হয়? অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, হয় কিনা। এর দুই ভাগ, একটা কি মুক্তজীবী, একটা পরজীবী। একটা কি পরজীবী। মনে রাখবা, মুক্তজীবী মানে কি? সে একা বিচরণ করতে পারে। পরজীবী মানে কি? সে তার বিচরণ বা তার বেঁচে থাকার জন্য কী লাগে? অনেকটা মাধ্যম লাগে, অনেকটা জীব লাগে। এটা হলো পরজীবী। মুক্তজীবী কোনটা মনে রাখবা? ওই যেটা আছে কবুতর কী হয় মনে রাখবা? এটা কবুতর কী হয়? মুক্ত আকাশে বিচরণ করতে পারে। হ্যাঁ, মুক্তভাবে আকাশে বিচরণ করে, তাই এটাকে বলা হয় মুক্তজীবী। কবুতরের সাইন্টিফিক নাম কি? কলম্বা লিভিয়া। কবুতরের বৈজ্ঞানিক নাম কি? কলম্বা লিভিয়া। ওকে, আচ্ছা, পরজীবীর ক্ষেত্রে আসো। পরজীবীর ক্ষেত্রে কি? পরজীবী মনে রাখবা এটা হচ্ছে আমাদের যকৃৎ কৃমি। হ্যাঁ, যকৃৎ কৃমি মেনলি। কারণ সে কী হয়? সে মেনলি একটা প্রাণীর উপর ডিপেন্ড করে বেঁচে থাকার জন্য। যকৃৎ কৃমি। হ্যাঁ, এর পূর্ণ নাম কি? অনেকে ফেসিওলা হেপাটিকা। হ্যাঁ, ফেসিওলা হেপাটিকা। এটা কি আমাদের? এটা হচ্ছে যকৃৎ কৃমি সাইন্টিফিক নাম। কার নাম? যকৃৎ কৃমি সাইন্টিফিক নাম। এটা কি? যকৃৎ মানে কি? যকৃৎ মানে লিভার। লিভারে হয়। এটা হচ্ছে মেনলি কি? যকৃৎ কৃমি সাইন্টিফিক নাম। যদি মুক্তজীবী বলে কী বলবো? কবুতর, কলম্বা লিভিয়া। পরজীবী কোনটা? পরজীবী বললে বুঝতে হবে